হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের বোটানির আরেকটা লেকচারে স্বাগতম। তবে আমরা কিন্তু প্রথম 4টা লেকচার করেই ফেলছিলাম। আজকে আমরা পঞ্চম লেকচারের মাধ্যমে আলটিমেটলি ভাইরাসের অংশটা শেষ করব, ঠিক আছে? এরপর ইনশাআল্লাহ আমরা চ্যাপ্টারের বাকি টপিকগুলোর দিকে চলে যাব। আচ্ছা চলো তো আমরা শুরু করি। তো আমরা গতদিন ভাইরাসের অপকারিতার সব পয়েন্টগুলো পড়ছিলাম, কিভাবে তারা উদ্ভিদ দেহে রোগ তৈরি করে, প্রাণী দেহে রোগ তৈরি করে, তাই না? এইসব মোটামুটি আমরা পড়ছিলাম। আজকে আমরা দেখবো যে ভাইরাস আসলে আমাদের কোনো উপকারে লাগে কিনা, সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রথমে দেখো, ভাইরাস দিয়ে আমরা কি তৈরি করতে পারি? টিকা বা ভ্যাকসিন তৈরি করতে পারি। ওকে, টিকা বা ভ্যাকসিন তৈরি করা যেতে পারে। এখন সব রোগের কিন্তু ভ্যাকসিন আমরা ভাইরাস দিয়ে তৈরি করতে পারি না। কিছু কিছু ভ্যাকসিন আমরা অন্য প্রক্রিয়া কিন্তু তৈরি করতে পারি, চ্যাপ্টার 10 আমরা পড়বো। তবে যেই সব রোগের ভ্যাকসিন গুলো আমরা ভাইরাস থেকেই তৈরি করতে পারি, সেই সব রোগগুলো আমরা এখন একটু পড়ার চেষ্টা করব। কিভাবে আমরা মনে রাখতে পারি, আমি তোমাকে একটা ছন্দ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 3 প, হ্যাঁ 3 প 2 জ, 3 প 2 জ, এই ছন্দটা মাথায় রাখো, ঠিক আছে? 3টা প দিয়ে রোগ থাকবে, তারপর 2টা জ দিয়ে রোগ থাকবে। এই 5টা রোগে কিন্তু আমরা টিকা তৈরি করতে পারছি ভাইরাস থেকে। প দিয়ে কি কি আছে তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। প দিয়ে প্রথমে আমরা পাবো পোলিও, তাই না? বাচ্চাদের কিন্তু পোলিও টিকা খাওয়ানো হয় জন্মের পর, তাই তো? তারপর কি আছে আমাদের? প্লেগ, তাই না? ইঁদুর গঠিত একটা রোগ। তারপর আছে আমাদের পক্স। ওকে, পক্স বা বসন্ত। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, জ দিয়ে কি কি আছে দেখো তো। জ দিয়ে আমরা প্রথমে পাবো জন্ডিস, আর জলাতঙ্ক। এবং এটা কিন্তু আমরা গত লেকচারে পড়ে ফেলছিলাম। এই যে জলাতঙ্কের যে টিকাটা, সেটা কে আবিষ্কার করছে বলতো? সেটা আবিষ্কার করছে লুই পাস্তুর, তাই না? এটা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। এটা এখানে আসলে প্রশ্নটা নেওয়া উচিত ছিল, যাই হোক তোমরা পারলেই হইল। লুই পাস্তুর। আচ্ছা গেল। তাহলে আশা করি আমরা এটা বুঝলাম। এই প্রশ্ন আমরা যে শুধুমাত্র টিকা তৈরি করতে পারি এরকম না, আমরা কিন্তু স্পেশাল কিছু ভাইরাস দিয়ে কিছু ব্যাকটেরিয়া গঠিত রোগের ওষুধ তৈরি করতে পারি। হ্যাঁ, আমরা কিছু ব্যাকটেরিওফাজ দিয়ে ওষুধ তৈরি করতে পারি। আচ্ছা, কোন কোন রোগের আসলে ওষুধ তৈরি করতে পারি বলতো? এখানে রোগগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। একটা কলেরা, তারপর টাইফয়েড, লাস্টে আমাশয়। খেয়াল করে দেখো, এরা কিন্তু ভাইরাস গঠিত রোগ না, এরা কিন্তু ব্যাকটেরিয়া গঠিত রোগ, তাই না? রাইট? কলেরা হয় ভিব্রিও কলেরি দিয়ে, সামনে আমরা পড়বো। টাইফয়েড হয় স্যালমোনেলা টাইফি দিয়ে, আর আমাশয়টা হয় ব্যাসিলাস ডাইসেন্টেরি দিয়ে। হ্যাঁ, তো মেনলি এই যে ব্যাকটেরিয়া গঠিত রোগগুলো আছে, এখানে যে ব্যাকটেরিয়া গুলো দায়ী, তাদেরকে আমরা নষ্ট করার জন্য একটা ভাইরাস নিয়ে আসি, যার নাম ব্যাকটেরিওফাজ, তাই না? আমরা টিটো ব্যাকটেরিওফাজের কথা শুনছিলাম না? এই ব্যাকটেরিওফাজ গুলো এদের ব্যাকটেরিয়া গুলোকে আক্রমণ করে নষ্ট করে দেয়, তাই না? এই মেকানিজম আমরা ওষুধ তৈরি করতে পারি আর কি। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমরা যদি আরো দেখতে চাই, দেখো ভাইরাসকে আমরা কি করতে পারি? ভেক্টর হিসেবে ইউজ করতে পারি। হ্যাঁ, ভেক্টর হিসেবে আমরা জিন প্রকৌশলে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ইউজ করতে পারি। হ্যাঁ, জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগুলো তো রিডিং পড়া, তাই না? এক্সপ্লেনের কিছু নাই। ঠিক আছে, এখানে ইউজ করা যেতে পারে। আর কোথায় ইউজ করতে পারি বলতো? এখানে আমরা একটা স্পেশাল জিনিস পড়বো, সেটা ব্রোকেন টিউলিপ। ব্রোকেন টিউলিপ মানে দেখতে মনে হবে কি, টিউলিপের যে ফুলটা আছে, টিউলিপ কিন্তু একটা লাল কালারের ফুল, তাই না? তো দেখতে মনে হবে টিউলিপ ফুলটা মনে হয় ভেঙে গেছে, ভেঙে টুকরে টুকরে হয়ে গেছে। তো দেখা যায় কি, কিছু স্পেশাল টাইপের ভাইরাস আছে, যে ভাইরাসের আক্রমণে টিউলিপের গায়ে লম্বা কিছু সাদা সাদা দাগ তৈরি হয়, তাই না? তার মানে ভাইরাসের আক্রমণে টিউলিপের গায়ে, টিউলিপ ফুলের গায়ে, এটা কিন্তু মাঝে মাঝে জ্ঞানমূলকে আসে।
লম্বা সাদা দাগ দেখা যায়, হ্যাঁ, লম্বা লম্বা সাদা দাগ তৈরি হয়। এই দাগ বিশিষ্ট ফুলটাকে আমরা কি বলতে পারি? টিউলিপ বলতে পারি। এখন কেন এটা বেশি ইম্পর্টেন্ট বা এটা আমাদের কিভাবে উপকার করলো? দেখো ভাইয়া, টিউলিপ ফুলের চাইতে ব্রোকেন টিউলিপের কিন্তু দামটা বেশি হয়, তাই না? তার মানে এই ব্রোকেন টিউলিপকে যদি আমি বাজারজাত করি তাহলে আমি কি পাবো? বেশি মুনাফা পাবো, বেশি টাকা ইনকাম করতে পারবো। তাহলে এটা নিশ্চয়ই ব্যবসায়ীদের জন্য ভালো, তাই না? আচ্ছা, এই জন্য মেইনলি আমরা এটাকে উল্লেখ করে থাকি, বুঝতে পারছি? আচ্ছা, এরপর আসো ভাই, আমরা যদি আরেকটা পয়েন্ট পড়ি, সেটা হচ্ছে মিক্সোভাইরাস। অস্ট্রেলিয়ান যে অঞ্চলটা আছে, অস্ট্রেলিয়ান অঞ্চলে দেখো মেনলি ফসলে যে চাষটা হয় সেই চাষের মধ্যে খরগোশের অনেক বেশি প্রভাব থাকে। যেমন বাংলাদেশে কিন্তু তুমি বলতে পারো ফসলি জমিতে পঙ্গপালের অনেক বেশি একটা খারাপ প্রভাব আছে, তাই না? তো অস্ট্রেলিয়ান অঞ্চলে তুমি বলতে পারো সেই প্রভাবটা, সেই জায়গাটা হচ্ছে খরগোশ সহ আরো কিছু এরকম রোডেন্ট টাইপের যে ম্যামালিয়া গুলা আছে, যেমন ধরো গ্রাউন্ড হগ আছে ওখানে, তারপর ধরো চিনচিলা আছে, এরকম কিছু প্রাণী আছে। হ্যাঁ, সেই প্রাণীর প্রভাবে কি হয়? এই ফসলের ক্ষেতের ফলনের অনেক বেশি মারাত্মক প্রভাব পড়ে, অনেক বেশি ক্ষতিকারক প্রভাব পড়ে, তাই না? এই জন্য আমরা কি করছি, মিক্সোভাইরাস দিয়ে অস্ট্রেলিয়া অঞ্চলে খরগোশটাকে দমন করা হয়েছে। ওকে, এটা দিয়ে আমরা কি করছি, অস্ট্রেলিয়ায় খরগোশ দমন করা হয়েছে। শুনতে একটু নির্দয় মনে হচ্ছে, এত কিউট একটা প্রাণী, খরগোশকে মেরে ফেলা হচ্ছে। বাট তুমি যদি একটু বিজনেস মাইন্ডে চিন্তা করো যে আমি হচ্ছে এত টাকা ইনভেস্ট করলাম, আমি চারা কিনে আনলাম, হ্যাঁ, আমি তো মাটি চাষ করছি, মাটির মধ্যে চারা বপন করলাম, সেচ দিলাম, সার দিলাম, এত খরচ করলাম, লাস্টে এসে খরচ আমার ফসলগুলোকে নষ্ট করে ফেললো, তাহলে তো আমার লস, তাই না? সো আমি সেই খরগোশগুলোকে কি করব? দমন করে ফেলবো, হ্যাঁ, মেরে ফেলবো। কি দিয়ে মারবো? মিক্সোভাইরাস দিয়ে। সো এই হচ্ছে আমাদের উপকারিতার পয়েন্টগুলো। এবার আসো ভাই, আমরা যদি কিছু রোগ নিয়ে পড়ি, আমাদের বইয়ের মধ্যে কিন্তু 3টা রোগ নিয়ে সামান্য আলোচনা আছে, তাই না? একটা হচ্ছে হেপাটাইটিস, ডেঙ্গু, আর হচ্ছে PRSV, পাপায়া রিং স্পট ভাইরাস বা মোজাইক রোগটা আমি বলতে পারি। তো খেয়াল করে দেখো ভাইয়া, এখান থেকে অনেক পড়া কিন্তু আমাদের বইয়ে আছে, বুঝছো? অনেক কিছু লেখা আছে, বা সবকিছু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। আজকে লেকচারের শেষে কিন্তু আমরা কিছু বোর্ড প্রশ্ন নিচ্ছি। তোমরা আমাকে অনেক বেশি বলতেছিলা যে ভাই অ্যাডমিশনের প্রশ্ন দেখাচ্ছেন, খুব ভালো কথা, বাট কিছু বোর্ডের প্রশ্ন একটু দেখান। তো তোমাদের রিকোয়েস্টের প্রেক্ষিতেই আমরা হচ্ছে এই যে 5টা লেকচার জুড়ে যা যা পড়ছি সবকিছু আমরা বোর্ড প্রশ্নের আলোকে একটু সলভ করার চেষ্টা করবো আজকে লেকচারের শেষ অংশে, ঠিক আছে? তো চলো আমরা টপিকগুলো শুরু করি। সো প্রথম কথায় আসি ভাইয়া, আমরা ভাইরাল হেপাটাইটিস বলতে কি বোঝাই? যে হেপাটাইটিস ভাইরাসের প্রভাবে হয়, সহজ কথা, শেষ। হেপাটাইটিস মানে কি দেখি তো একটু শব্দটাকে এক্সপ্লেন করে দেখার চেষ্টা করি। হেপাটাইটিস, তাই না? মনে রাখবো নামে শেষে আইটিস থাকা মানে হচ্ছে প্রদাহ। দেখো এখানে নামে শেষে আইটিস আছে না, এটা থাকা মানে কি? প্রদাহ, তাই না? আর হেপাটো এটা মানে কি বোঝায়? লিভার বোঝায়, তাই না? যকৃৎ বোঝায়। অর্থাৎ যকৃতে যদি কোনো কারণে প্রদাহ তৈরি হয় সেটাই হচ্ছে হেপাটাইটিস। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কেন এই প্রদাহ তৈরি হয়? কিছু ভাইরাসের কারণে, বুঝতে পারছো? তার মানে এই যে হেপাটাইটিস, এই হেপাটাইটিস কিছু ভাইরাস দিয়ে হবে, যাদেরকে আমরা 5টা ক্যাটাগরিতে আলোচনা করতে পারি। সো যতটুকু দরকার আমরা ঠিক ততটুকু পড়বো, হ্যাঁ, বেশি পড়ার দরকার নেই। এখান থেকে আমরা এখানে 5টা ভাইরাস দেখার চেষ্টা করব। ভাইরাসগুলো আসলে মনে রাখাও ইজি, কারণ এগুলোকে আমরা অ্যালফাবেটিক অর্ডারে নামকরণ করছি। প্রথমটা হচ্ছে আমাদের হেপাটাইটিস এ ভাইরাস, HAV, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস। ওকে, এরকম ভাবে আমরা 5টা ভাইরাস নিয়ে আলোচনা করতে পারি। এখন এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোন পয়েন্টগুলো আমাকে মাথায় রাখতে হবে? প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে এই ভাইরাসগুলোর সংক্রমণ পদ্ধতি, বুঝছো? কোনটা কিভাবে ছড়ায়, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখার চেষ্টা করি, হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এরা মিলি ছড়ায় হচ্ছে দূষিত পানি এবং দূষিত খাদ্যের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এরা কিভাবে ছড়াবে বলতো? এরা মিলি ছড়ায় হচ্ছে দূষিত পানি ও দূষিত খাদ্যের মাধ্যমে। ওকে, বুঝতে পারলাম বিষয়টা? তো এটা কিন্তু ওর জন্য সঠিক, হেপাটাইটিস এর জন্য কিন্তু সঠিক। তাহলে আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, সব হেপাটাইটিস কিন্তু একভাবে ছড়ায় না। এই দুটাই ভাবে ছড়াচ্ছে, খুব ভালো কথা। বাকিগুলো কিভাবে তাহলে ছড়ায়, তাই না? BCD এরা মেনলি ছড়ায় হচ্ছে 3টা প্রক্রিয়া। এদের বিস্তারটা হয় মেনলি
তিনটা প্রক্রিয়া দেখার চেষ্টা করি। এটা হইতে পারে আক্রান্ত মায়ের বুকের দুধ পান করার মাধ্যমে, তাই না? আক্রান্ত মায়ের দুধ পান করার মাধ্যমে বাচ্চার বডিতে কিন্তু হেপাটাইটিস বি, সি এবং ডি ছড়াইতে পারে। তারপর কি হইতে পারে আমাদের হচ্ছে একই সিরিঞ্জ ব্যবহার করার মাধ্যমে, একই ইনজেকশন, হ্যাঁ, ইনজেকশনের জন্য যে সিরিঞ্জটা দেওয়া হয় সেই সিরিঞ্জ ব্যবহার করার মাধ্যমে, তাই না? এটা কিন্তু অনেক বেশি কমন। যারা হচ্ছে ধরো তোমরা হয়তো শুনছো যারা মাদক আসক্ত, তারা কিন্তু একই সিরিঞ্জ হচ্ছে সবাই মিলে হচ্ছে মাদক গ্রহণের কাজে ব্যবহার করে। আবার ধরো হচ্ছে অপারেশন করা হচ্ছে, সো অপারেশনে যদি আমরা একই সিরিঞ্জ একাধিক ব্যক্তির ক্ষেত্রে ইউজ করি, হ্যাঁ, ধরো হচ্ছে ব্লাড ডোনেট করা হচ্ছে, আমি একজন দাতার বডি থেকে যেই ইনজেকশন দিয়ে রক্ত নিলাম, গ্রহীতার বডিতে সেই ইনজেকশন দিয়ে যদি রক্ত দেই, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের হেপাটাইটিসটা ছড়াইতে পারে। বুঝতে পারছো? তার মানে আমাদের প্রত্যেকটা জিনিসে কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। লাস্টে যেটা সেটা হচ্ছে যদি যৌন মিলন, হ্যাঁ, আসলে অনিরাপদ যৌন মিলন বলা উচিত ছিল, যেটাকে আমরা ইন্টারকোর্স বলতে পারি, তাই না? এই ইন্টারকোর্সের মাধ্যমে কিন্তু হেপাটাইটিসটা ছড়াইতে পারে। তাহলে এ এবং ই ছড়াচ্ছে তুমি বলতে পারো একটা প্রসেসের মাধ্যমে, পানি এবং খাদ্যের মাধ্যমে, বাট বি, সি, ডি এগুলো কিন্তু এরকম তিনটা প্রসেসের মাধ্যমে ছড়ায়। বেশি আমরা বলে থাকি কি, বেশি আমরা বলে থাকি হচ্ছে এই দুইটা, তাই না? সিরিঞ্জ এবং ইন্টারকোর্স, এই দুইটা আমরা মেইনলি বলে থাকি। ওকে, আচ্ছা, এবার আসো আমরা যদি দেখতে চাই আর কি কি পয়েন্ট এখান থেকে আমরা পড়তে পারি। আচ্ছা, প্রথমে দেখো এই 5টা ভাইরাসের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস এটা হচ্ছে একটা ডিএনএ ভাইরাস, হ্যাঁ। সব হেপাটাইটিস কিন্তু ডিএনএ ভাইরাস না, শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস, বাকিগুলা কিন্তু আরএনএ ভাইরাস। ওকে, বাকি সব হচ্ছে আরএনএ ভাইরাস। এটা খুব ভালো করে মাথায় রাখো, ঠিক আছে? তাহলে এটাও আরএনএ, এটাও আরএনএ এবং এটাও আরএনএ, তাই না? আচ্ছা, আর কিছু লাগবে না। এই ডিএনএ কে আমরা হেপা ডিএনএ বলি, কারণ এটা প্রকৃত অর্থে আমরা প্রকৃত কোষের মধ্যে যে ডিএনএটা পাই সেরকম না। আচ্ছা, যাই হোক, অ্যাটলিস্ট ডিএনএ তো, তাই না? এই ডিএনএ কে আমরা হেপা ডিএনএ বলি তোমাদের বই মতে। সো হেপা ডিএনএ কিন্তু প্রকৃত কোষের ডিএনএ এর মতো হয় না। তো যাই হোক, অত ঝামেলার দরকার নাই, জাস্ট আমরা মাথায় রাখলেই হয়, তাই না? রাইট? এত এত ইনফরমেশন তার মধ্যে যদি আমি বলতে মানে মনে রাখতে চাই ভাই কোনটা কিরকম ডিএনএ, তাহলে তো আরো বিপদ, তাই না? তাহলে তো আরো ঝামেলা আর কি। আচ্ছা, এখান থেকে আরেকটি ইনফরমেশন পড়বো। এই যে আমি বললাম হেপাটাইটিস ডি, এটার মধ্যে কি পাওয়া যাচ্ছে? নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ পাওয়া যায়। এই আরএনএটা হচ্ছে একদম ভিরয়েডস এর আরএনএ মতো, ভিরয়েডস এর আরএনএ এর মতো। এজন্য আমরা হেপাটাইটিস ডি কে কি বলি? অসম্পূর্ণ ভাইরাস বলি। কারণ আমরা কিন্তু দেখছিলাম সাব ভাইরাল সত্তার মধ্যে পড়ছিলাম না ভিরয়েডস, প্রিয়নস, স্যাটেলাইট, তাই না? সেখানে আমরা ভিরয়েডসে কি পড়ছিলাম? এদের মধ্যে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকে। কোন নিউক্লিক অ্যাসিডটা থাকে বলতো? আরএনএটা থাকে। ওকে, বুঝতে পারছো বিষয়টা? এই জন্য আমরা হেপাটাইটিস ডি কে কি বলতেছি বলতো? অসম্পূর্ণ ভাইরাস বলতেছি। ওকে, আচ্ছা, তাহলে তুমি বলতে পারো ভাই হেপাটাইটিস ই বা হেপাটাইটিস এ বা সি এরা কি ভিরয়েডস? এরা কিন্তু ভিরয়েডস না, কারণ এদের বাইরে হচ্ছে প্রোটিন ফাইব্রিল আছে। প্রোটিন ফাইব্রিল বা ক্যাপসিডের লেয়ারটা শুধুমাত্র হেপাটাইটিস ডি তে নাই। একটু মাথায় রাখি। এরপর আসো ভাই আমরা আর কি পড়তে পারি, খেয়াল করে দেখো। এই যে হেপাটাইটিস বি আছে, তো হেপাটাইটিস বললে কিন্তু আমরা হেপাটাইটিস বি কে চিনে থাকি। কেন? কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি কমন, বুঝছো? এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত, আমি বলি কমনেস্ট। ওকে, সবচেয়ে বেশি কিন্তু হেপাটাইটিস বিটাই হয়। ওকে, এটা আমরা একটু মাথায় রাখলাম। আর যে হেপাটাইটিস সি, এটা আমি মাথায় রাখবো, এটা কিন্তু সবচেয়ে ডেডলিয়েস্ট হয়। ওকে, তাহলে এটা হয় সবচেয়ে কমনলি হয়, আর এটা কি হয়? সবচেয়ে মারাত্মক হয়। ওকে, তাহলে এটা হচ্ছে তুমি বলতে পারো ডেডলিয়েস্ট বা সবচেয়ে মারাত্মক। ওকে, বিষয়টা ক্লিয়ার হইলো? আচ্ছা, গেল। এবার আরেকটা ইনফরমেশন দিকে একটু খেয়াল করে দেখি ভাইয়া। এই যে আমি বলতেছি হেপাটাইটিস সি, তাই না? হেপাটাইটিস সি এর কথা বলতেছি, তোমাদের বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে। এই যে হেপাটাইটিস সি, এই হেপাটাইটিস সি কে আমরা কি বলতে পারি? নীরব ঘাতক। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার, তাই না? মাহমুদুল্লাহ রিয়াদ নাকি? কেন এটাকে আমরা নীরব ঘাতক বলতে পারি? কারণ দেখো, যে ঘাতক নীরবে আক্রমণ করে সেটাই তো নীরব ঘাতক, তাই না? সোজা কথা। অর্থাৎ কেউ যদি হেপাটাইটিস সি দিয়ে আক্রান্ত হয়, সে প্রথমে বুঝবে না যে তার হচ্ছে রোগ হয়েছে। এমন সময় সে বুঝতে পারে যখন তার আসলে কিছুই করার থাকে না,
বুঝতে পারছো? যখন অনেক বেশি দেরি হয়ে যায় তখন সে বুঝতে পারে। তার মানে এই ঘাতকটা, এই ভাইরাসটা তার পশুকে বুঝতেই দিবে না যে সে হচ্ছে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে। এই জন্য এটা এত বেশি ডেডলিয়েস্ট, এটা এত বেশি মারাত্মক। বুঝতে পারছো? আচ্ছা, এটাকে আর কি বলা যেতে পারে বলতো? তুষের আগুন। তুষের আগুন। এখন প্রশ্ন হচ্ছে কেন এটাকে আমরা তুষের আগুন বলতেছি? তোমরা কি তুষ চেনো? তুষ, যারা হচ্ছে একটু গ্রামাঞ্চলে থাকো তারা কিন্তু তুষ সম্পর্কে একটু মোটামুটি আইডিয়া রাখো, তাই না? তুষ হচ্ছে যে খড়কুটার মতো। তো তুষকে যদি আমি আগুন দিয়ে পুড়ায় ফেলি, তাই না, তাহলে তুষটা দেখতে যেরকম আকৃতির হয় না, এই হেপাটাইটিস সি ভাইরাসকে দেখতে হুবহু সেম আকৃতির হবে। বুঝছো? এই জন্য সেটাকে আমরা কি বলতেছি? তুষের আগুন বলতেছি। তুষকে আগুন দিয়ে পুড়ায় ফেললে যেরকম আকৃতি হয়, হেপাটাইটিস সি দেখতে একদম একই রকম আকৃতির হয়। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, খুব ভালো কথা। তো এখান থেকে মোটামুটি এই ইনফরমেশন গুলো পড়লেই হয়। তোমাদের বইয়ে মনে হয় সুপ্তিকালের একটা টপিক দেওয়া আছে, তো সুপ্তিকাল সব জায়গা থেকে পড়তে হবে না। হ্যাঁ, সুপ্তিকাল তুমি শুধুমাত্র হচ্ছে হেপাটাইটিস বি এটাই মনে রাখো। এটা সুপ্তিকালটা একটু মনে রাখো। তাহলে এটা সুপ্তিকাল হচ্ছে 45 থেকে 180 দিন। হ্যাঁ, এটা একটু আমরা মাথায় রাখি। ঠিক আছে? তাহলে এই হেপাটাইটিস থেকে এই ইনফরমেশন গুলো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো আমি যদি আরো কিছু জিনিসপাতি দেখতে চাই। হ্যাঁ, আরো জিনিসপাতি যদি আমি এখান থেকে ক্লিয়ার হইতে চাই, প্রথমে আসো হচ্ছে লক্ষণ। এটার মধ্যে আমরা কি কি লক্ষণ পাবো? প্রথমে কি পাবো? জ্বর পাবো, তাই না? এই লক্ষণগুলো ট্রিডিং করলে হবে। মাথা ব্যথা থাকবে এবং জন্ডিসের অনুরূপ লক্ষণ থাকবে। জন্ডিস হলে যেরকম হয়, জন্ডিস কেন হয় বলতো? লিভারের কিন্তু সেখানে একটা রোগ তৈরি হয়, তাই না? লিভারের মধ্যে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিন, এটার মাত্রা বেড়ে যায়। অত ঝামেলার দরকার নেই। মাথায় রাখবো, জন্ডিসে যেরকম তুমি লক্ষণগুলো পাবা, যেরকম সমস্যাগুলো তৈরি হয়, আমাদের হেপাটাইটিসের ঠিক একই রকম সমস্যাগুলো তৈরি হয়, তাই না? তাহলে জন্ডিসের লক্ষণ এভাবে তুমি বলি, জন্ডিসের অনুরূপ লক্ষণ। কিছু তো অসাদৃশ্য আছেই, তাই না? জন্ডিসের পুরো বডি হলুদ হয়ে যায়, হেপাটাইটিসে নাও হইতে পারে। তো যাই হোক, জন্ডিসের মধ্যে যেরকম হয় মাথা ব্যথা হয়, শীত দ্বারা ব্যথা হয়, সেই রকম ঘটনাগুলো কিন্তু এখানেও ঘটবে। ওকে, সো এখান থেকে যদি আমরা আরেকটা পয়েন্ট পড়তে চাই, আর কি ইম্পর্টেন্ট জিনিস আছে দেখো। সো প্রথম দিকে কিন্তু এত মারাত্মক কোনো লক্ষণ তৈরি হয় না, যেটা আমরা বলতেছি। আমাদের হেপাটাইটিস বলতে আমরা হেপাটাইটিস বি ভাইরাসটাই কমনলি বুঝে থাকি, তাই না? তো হেপাটাইটিস বি কিন্তু অত বেশি মারাত্মক হয় না। বাট যদি আমাদের রোগটা অনেক বেশি মারাত্মক পর্যায়ে চলে যায়, সেই ক্ষেত্রে কি হয়ে যায়? লিভার এত পরিমাণ ড্যামেজ হয়ে যায় যে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে নতুন রোগ দেখতে পারি, হ্যাঁ, যেটাকে আমরা লিভার সিরোসিস বলতেছি। লিভার সিরোসিস। ওকে, অথবা কি হইতে পারে? আমাদের লিভার ক্যান্সার হইতে পারে, বা হেপাটিক ক্যান্সার আমরা বলতে পারি, হেপাটোসেলুলার কার্সিনোমা, তাই না? এগুলো তোমরা কিন্তু আগেও পড়ছো, বুঝছো? ওকে, এগুলো কখন হয়? এগুলো কিন্তু হয় হচ্ছে যখন মারাত্মক লেভেলে চলে যায়। হ্যাঁ, রোগটা যখন মারাত্মক লেভেলে চলে যায়, সবার মধ্যে কমনলি কিন্তু এই জিনিসটা হয় না। বুঝতে পারছি কি? আচ্ছা, গেল। তাহলে এই হচ্ছে আমাদের এখান থেকে ইনফরমেশন গুলা। এরপর হচ্ছে আমি কিভাবে রোগটাকে নির্ণয় করতে পারি। ওকে, কিভাবে হচ্ছে আমরা রোগটাকে নির্ণয় করতে পারি? বিভিন্ন টেস্টের মাধ্যমে কিন্তু আমরা হেপাটাইটিসকে আইডেন্টিফাই করতে পারি। তার মধ্যে প্রথমে হচ্ছে আমাদের সেরাম বিলিরুবিন টেস্ট। হ্যাঁ, সেরাম বিলিরুবিন টেস্ট। আমি দেখতে চাই আমাদের রক্তের মধ্যে, রক্তে যে সিরামটা আছে সেটার মধ্যে কি বিলিরুবিনের মাত্রা বেশি নাকি কম, এরকম যদি আমি দেখতে চাই। তারপর কি আছে বলতো? এরপর আছে হচ্ছে আমাদের SGPT। হ্যাঁ, SGPT টেস্ট। SGPT মানে কি? ফুল ফর্ম তোমাদের লাগবে না, জাস্ট শিখে রাখো। সেরাম গ্লুটামেট পাইরুভেট ট্রান্সামাইনেস। হ্যাঁ, এরকম একটা এনজাইম আছে, সেই এনজাইম আমরা দেখবো রক্তের মধ্যে উপস্থিত কিরকম মাত্রায় আছে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, যেটা আমাদের রিসেন্টলি একটা অ্যাডমিশন টেস্টে আসছে, সেটা হচ্ছে HB সারফেস অ্যান্টিজেন। HB সারফেস অ্যান্টিজেন টেস্ট। ওকে, এটাকে আমরা হচ্ছে সংক্ষেপে ভাবে লিখতে পারি HB সারফেস অ্যান্টিজেন। রাইট? এটা দিয়ে মেনলি আমরা কি করতে পারি? হেপাটাইটিস বিটাকেই শনাক্ত করতে পারি, বুঝছো? হেপাটাইটিস বি, HB, তাই না? এরকম। ঠিক আছে, তো এই প্রক্রিয়া কিন্তু আমরা হেপাটাইটিসটাকে নির্ণয় করতে পারি, হ্যাঁ, যে হেপাটাইটিস হয়েছে কিনা। এইবার আসো,
যদি আমরা হেপাটাইটিসটাকে প্রতিরোধ করতে চাই, প্রতিরোধ যদি করতে চাই, প্রতিকার মানে রোগের চিকিৎসাও তো বেশি গুরুত্বপূর্ণ না, প্রতিরোধের পয়েন্টটাই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যদি আমি এরকম চেষ্টা করি যে হেপাটাইটিস হইতে দিব না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা স্পেশাল টাইপের ভ্যাকসিন নিতে হবে বা টিকা নিতে হবে। সেই ভ্যাকসিনটাকে আমরা কি বলি জানো? পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট বলি। ওকে, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। বুঝতে পারছি? পেন্টাভ্যালেন্ট। এখন তোমার মনে হয় প্রশ্ন জাগতেছে, ভাই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের ডোজ মনে হয় 5টা, পেন্টা আছে, পেন্টা মানে তো 5। আসলে বিষয়টা এরকম না। এই ভ্যাকসিন দিয়ে আমরা 5টা রোগকে নিরাময় করতে পারি। বুঝছো? 5টা রোগকে আমরা ঠেকাইতে পারি। এই জন্য এটার নাম কি হয়ে গেছে বলতো? পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। ওকে, দেখেন আসলে কোন কোন রোগগুলো আমি ঠেকাইতে পারি সেগুলো যদি আমি তোমাদের একটু নোট ডাউন করে দেওয়ার চেষ্টা করি। দেখো, তোমরা একটু মাথায় রাখো, এই পেন্টাভ্যালেন্ট মানে আমি 5টা রোগকে এখানে ঠেকাইতে পারবো। কোন রোগগুলো বলতো? ডিপিটি, তোমরা কি নাম শুনছো? আচ্ছা, এখনো শোনো নাই, সামনে কিন্তু আমরা পড়াবো। ডিফথেরিয়া, পার্টিউসিস আর হচ্ছে টিটানাস, তাই না? সংক্ষেপে লিখতেছে আর কি, সামনে আমরা বিস্তারিত পড়বো, সমস্যা নাই। তারপর কি আছে বলতো? হেপাটাইটিস বি, আর লাস্টে হচ্ছে আমাদের হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এই 5টা রোগ। হ্যাঁ, তাহলে ডিপিটি দিয়ে 3টা, তারপর হেপাটাইটিস বি, এটাই কমনলি হয়, তাই এটার ভ্যাকসিনই আমরা নিয়ে বেশি কনসার্ন। আর লাস্ট হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। অত কিছু আমাদের লাগবে না, জাস্ট তুমি মাথায় রাখো, ঠিক আছে? সো এই পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন আমি যে বললাম, এটা ডোজ কিন্তু 5টা না ভাই, এটা ডোজ কয়টা বলতো? ডোজ কিন্তু মাত্র 4টা। বুঝছো? মাত্র 4টা ডোজ। ওকে, আচ্ছা। সো এই 4টা ডোজ যদি আমি তোমাকে একটু ক্লাসিফিকেশনটা দেখাই, প্রথম 3টা ডোজ আমরা নিব হচ্ছে 1 মাস পর পর। হ্যাঁ, 1 মাস পর পর। ওকে, চতুর্থ ডোজটা আমরা নিব হচ্ছে প্রথম ডোজ নেওয়ার 1 বছর পর, এবং লাস্টে হচ্ছে আমাদের একটা বুস্টার ডোজ নেওয়া লাগে। আমরা কিন্তু কোভিড এর জন্য কিন্তু 3টা ডোজের পর একটা বুস্টার ডোজ নিয়েছিলাম। হ্যাঁ, সেটা কত বছর পর বলতো? 5 বছর পর। মানে হেপাটাইটিসের ক্ষেত্রে সেটা হচ্ছে 5 বছর পর আমাদের নিতে হবে। ওকে ভাইয়া, বিষয়টা কি বুঝতে পারছি? সো হেপাটাইটিস থেকে যদি আমি এই ইনফরমেশন গুলো পড়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের জন্য এনাফ, আর কিছু তেমন পড়ার দরকার নেই। ওকে, আচ্ছা, এবার চলে আসো ভাই পরবর্তী রোগ, সেটা কি? ডেঙ্গু বা ডেঙ্গি জ্বর, তাই না? সঠিক উচ্চারণ কিন্তু ডেঙ্গি। এটা কিন্তু আমরা আগে আলোচনা করে ফেলছিলাম, ডেঙ্গি। সো এখন আসো ভাইয়া, এখান থেকে কিছু সিম্পল ইনফরমেশন যেটা আমরা আগেও পড়ছিলাম, যে ডেঙ্গু জ্বর কি দিয়ে হয়? ডেঙ্গু ভাইরাস দিয়ে। ডেঙ্গু ভাইরাস একটা আরএনএ ভাইরাস, এসব আমরা জানি। ডেঙ্গু ভাইরাস হচ্ছে একটা ফ্লাভি ভাইরাস, তাই না? আমরা পড়ছিলাম না কেন এটাকে ফ্লাভি ভাইরাস বলা হয়? কারণ এই রোগটা হচ্ছে মশকি বাহিত, মশকির কামড়ানোর কারণে কিন্তু ডেঙ্গুটা হয়। তো আমি যদি এই ইনফরমেশন গুলো সংক্ষেপে লিখে দিই, এটা হচ্ছে হয় কি দিয়ে? ডেঙ্গু ভাইরাস দিয়ে হয়, তাই না? ডেঙ্গু ভাইরাস, তাই তো? আচ্ছা, ডেঙ্গু ভাইরাসটা কি বলতো? এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস, এবং এটাকে আমরা কি বলতেছিলাম? ফ্লাভি ভাইরাস বলতেছিলাম, তাই না? কেন বলতেছিলাম? কারণ এটা সংক্রমণটা হয় মেইনলি তোমার এডিস ইজিপ্টি, এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস দিয়ে। মনে আছে? এসব কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করে ফেলছিলাম, তাও তোমাদের জন্য একটু রিভাইন্ড আমি করাই দিলাম। ওকে, আচ্ছা, এবার যদি আসি আমরা এটার লক্ষণগুলাতে। এটার লক্ষণ অনুযায়ী আমি ডেঙ্গু জ্বরকে 3টা ভাগে ভাগ করতে পারি। কি কি লক্ষণ পাওয়া যায়, সেই লক্ষণের অনুযায়ী আমি ডেঙ্গু জ্বরকে 3টা ভাগে ভাগ করতে পারি। ওকে, আচ্ছা, ঠিক আছে। প্রথমে আসা হচ্ছে আমাদের সাধারণ ডেঙ্গু জ্বর। সাধারণ ডেঙ্গু জ্বর, হ্যাঁ, এরকম ভাবে বললাম, ঠিক আছে। সাধারণ ডেঙ্গু জ্বর আসলে কি কি পাওয়া যায়, কি কি লক্ষণ পাওয়া যেতে পারে, খেয়াল করে দেখো। আমাদের আক্রান্ত মশকিটা যখন আমাদের কামড়াবে, তার 2 থেকে 7 দিন পর জ্বর আসবে। 2 থেকে 7 দিন পর জ্বর আসবে। ওকে, এবং এই জ্বরটা মেইনলি কত তাপমাত্রার হয়? তাপমাত্রাটা ইম্পর্টেন্ট, 103 থেকে 105 ডিগ্রি সেলসিয়াস, এরকম একটা জ্বর থাকে। নর্মালি আমাদের বডির তাপমাত্রা কত হয়? 98 থেকে 99 এর মধ্যে থাকে, তাই না? আমরা মোটামুটি এরকম একটা জানি, 98.6 এরকম একটা তাপমাত্রা হয়। আমরা মোটামুটি চিন্তা করি 100 পর্যন্ত তাপমাত্রা থাকলে সেটাকে আমরা নর্মাল, হ্যাঁ, সাধারণ জ্বর চিন্তা করতে পারি। হ্যাঁ, তার জন্য আসলে প্যারাসিটামল খাইলেই হয়।
বাট ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু 103 থেকে শুরু করে মারাত্মক লেভেলে চলে যেতে পারে, 105 পর্যন্ত চলে যেতে পারে। নর্মালি 103কে আমরা অনেক বেশি জ্বর চিন্তা করি, তাই না? এরকম বিষয়টা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম কথাটা। এরপর হচ্ছে এখানে আর কি সিমটম দেখা যায়, এখানে হচ্ছে সারা শরীরে ব্যথা দেখা যায়, বুঝছো? সারা শরীরে ব্যথা থাকে। নর্মালি জ্বরে তো এরকম আমাদের শরীরে ব্যথা থাকে না, শরীর হচ্ছে ক্লান্ত থাকে, হ্যাঁ, বাট এখানে শরীরে ব্যথা তৈরি হয়, তাই না? একদম পুরো বডিতে, মাথাতেও ব্যথা থাকে, চোখের পিছনে ব্যথা থাকে, তাই না? বুকে ব্যথা থাকে, মোস্ট ইম্পর্টেন্টলি কি জানো, অস্থির জয়েন্টে ব্যথা থাকে, বোন জয়েন্টে, অস্থির সন্ধিতে ব্যথা থাকে। এজন্য এটাকে আমরা কি বলতেছি, হাড় ভাঙা জ্বর বলতেছি। ওকে, যেহেতু এখানে অস্থির সন্ধিতে আমাদের ব্যথা পাওয়া যায়, এটাকে আমরা কি বলতে পারি, হাড় ভাঙা জ্বর। এটা আমরা একটু মাথায় রাখবো, হ্যাঁ, এটা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাড় ভাঙা জ্বর কাকে বলে? এটা মেনলি সাধারণ ডেঙ্গু জ্বরকে আমরা বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে পরেরটা। হ্যাঁ, পরেরটা যদি আমি দেখার চেষ্টা করি, দেখো এরপর আমি কি দেখতে পারবো, এরপরে হচ্ছে মেনলি পাওয়া যায় তোমার হেমোরেজিক ডেঙ্গু। ওকে, এরপর হচ্ছে পাওয়া যাবে হেমোরেজিক ডেঙ্গু, তাই না? আচ্ছা, এখন আসো হেমোরেজিক ডেঙ্গুতে মেনলি কি হয়। তো হেমোরেজ মানে কি জানো, রক্তক্ষরণ। সো হেমোরেজিক ডেঙ্গুতে কি হবে, রক্তক্ষরণ হবে, তাই না? কমন সেন্স, তাই না? রক্তক্ষরণকে আমরা হেমোরেজ বলতে পারি। তোমরা এগুলো মেডিকেলে আসলে আরো খুব সুন্দর করে করতে পারবা। ঠিক আছে, হেমোরেজ বলার কিন্তু একটা কারণ আছে। আচ্ছা, যাই হোক, অত কিছু দরকার নাই। লাস্টে আমাদের কি হয়, ডেঙ্গু শক সিনড্রোম। হ্যাঁ, লাস্টে হবে হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। এখন শক মানে কি বলতো, কারেন্টের শক খাওয়া না, এরকম না। শক মানে হচ্ছে যদি পুরো বডিতে ব্লাড সার্কুলেশন বা রক্তের প্রবাহ কমে যায়, সেটাকে আমরা শক বলতেছি। সো যদি এরকম হয়, রক্তক্ষরণটা এমন পর্যায়ে চলে গেছে যে রক্ত একদম ঘন হয়ে গেছে, বুঝছো, রক্ত থেকে তরল পদার্থ একদম নাই, যদি এরকম হয়ে যায়, সেই সময় কিন্তু আমাদের রক্তের স্রোতটা স্লো হয়ে যাবে, তাই না? রক্ত যদি ঘন হয়ে যায়, রক্ত তো বেশি ফাস্ট ট্রাভেল করতে পারবে না, তাই না? এই ঘটনাকে আমরা কি বলতেছি, হিমো কনসেন্ট্রেশন। হিমো কনসেন্ট্রেশন, তাই না? চিন্তা করে দেখো, হিমো মানে হচ্ছে তুমি ব্লাড বুঝতে পারো, তাই না? রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, তাহলে ব্লাডে বুঝো। আর কনসেন্ট্রেশন মানে কি, ঘন হয়ে যাওয়া, তাই না? ডাইলিউট মানে পাতলা হয়ে যাওয়া, আর কনসেন্ট্রেটেড মানে ঘন হয়ে যাওয়া। অর্থাৎ রক্ত যদি ঘন হয়ে যায়, রক্তের পরিমাণ যদি কমে যায়, সেই ক্ষেত্রে রক্তের প্রবাহটাও কমে যাবে, এবং সেই জিনিসটাকে আমরা কি বলতেছি, ডেঙ্গু শক সিনড্রোম বলতেছি, তাই না? তো নর্মালি দেখা যায়, হ্যাঁ, এই যে হেমোরেজিক ডেঙ্গু আর হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, এগুলো হচ্ছে সবচেয়ে ডেডলি বা মারাত্মক রকমের ডেঙ্গু জ্বর, তাই না? এই যে রিসেন্টলি কিন্তু ডেঙ্গুর অনেক বেশি প্রকোপ দেখা যাচ্ছে, তাই না? আমাদের যে হসপিটাল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সেখানে হসপিটালের 6ষ্ঠ তলা পুরোটাই কিন্তু ডেঙ্গু রোগী দিয়ে ভরা, তাই না? বেশিরভাগই কিন্তু সাধারণ ডেঙ্গুরে থাকে, বাট অনেকে কিন্তু এগুলো হইতে পারে। ওকে, তাহলে ভাই আমরা কি বিষয়গুলো বুঝতে পারছি? আশা করি এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার। এবার যদি আসি ভাইয়া, আমরা যদি ডেঙ্গু জ্বর নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি কি প্রক্রিয়া আছে? প্রথম যে টেস্টটা, সেটাকে আমরা বলেছি NS1 অ্যান্টিজেন টেস্ট। হ্যাঁ, NS1 অ্যান্টিজেন টেস্ট। আচ্ছা, এই টেস্টটা কিন্তু কমনলি করা হয়। এখানে কি করা হয়, নেজাল সোয়াব নেওয়া হয়, বুঝছো? নাকের মধ্যে একটা তুলা ঢুকায় দেওয়া হয়, লম্বা একটা মেটাল রডের মধ্যে তুলা বসা হচ্ছে, নাকের মধ্যে ঢুকায় দেওয়া হয়। হ্যাঁ, সেইভাবে হচ্ছে একটা স্যাম্পল নেওয়া হয়, সেটাকে আমরা নেজাল সোয়াব বলি। নেজাল সোয়াবের মধ্যে আমরা কি করতে পারি, অ্যান্টিজেন NS1 অ্যান্টিজেনটাকে টেস্ট করতে পারি, আছে কিনা, প্রেজেন্ট আছে কিনা। প্রেজেন্ট থাকলে সে হচ্ছে ডেঙ্গু পজিটিভ, এরকম তুমি বলতে পারো। হ্যাঁ, পজিটিভ মানে কিন্তু ভালো না, পজিটিভ মানে ওই রোগটা আছে, তাহলে পজিটিভ মানে কিন্তু খারাপ। নেগেটিভ মানে রোগটা নাই, তাহলে নেগেটিভ মানে ভালো। এটা মাথায় রাখে, এটা আমি আগে বুঝতাম না। হ্যাঁ, পজিটিভ শুনলে তো আমাদের ভালো মনে হয়, আসলে এখানে পজিটিভ কিন্তু পজিটিভটা না, পজিটিভ মানে হচ্ছে খারাপ দিকটা। আচ্ছা, গেল। তারপর আমি কি করতে পারি, IgG মানে ইমিউনোগ্লোবুলিন জি, যেটাকে আমরা অ্যান্টিবডি বলতে পারি। আবার IgM ইমিউনোগ্লোবুলিন এম, এটা এক ধরনের অ্যান্টিজেন। আমি এদের উপস্থিতি টেস্ট করতে পারি, বুঝছো, এটা কি আছে কিনা, তাই না? দেখো, খেয়াল করে দেখো, যেহেতু আমাদের ভাইরাসগুলো একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, রাইট? ভাইরাসগুলো নিশ্চয়ই অ্যান্টিজেন হিসেবে কাজ করে। সো সেই অ্যান্টিজেনকে ফাইট করার জন্য আমাদের বডিতে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, তাই না? তার মধ্যে দেখো যে এরকম IgG থাকতে পারে অ্যান্টিবডি, IgM থাকতে পারে অ্যান্টিবডি, তাই না? এগুলো কিন্তু অ্যান্টিবডি। ওকে, একটু মাথায় রাখি, ঠিক আছে?
এরকম বিষয়টা। তো আমি যদি দেখতে পারি আমাকে আমার বডির মধ্যে এরকম ভাবে অ্যান্টিবডি গুলো উপস্থিত, তাহলে নিশ্চয়ই তার এগেনস্টে অ্যান্টিজেনও ছিল, তার মানে ডেঙ্গু ভাইরাসটাও ছিল। তো এটা দিয়ে কিন্তু আমি কি করতে পারি, শনাক্তকরণ করতে পারি। হ্যাঁ, এরপর আসো যেটা ইম্পর্টেন্ট, সেটা কি প্লেটলেট কাউন্ট। হ্যাঁ, অনুচক্রিকা গোনা, প্লেটলেট কাউন্ট। দেখা যায় যাদের ডেঙ্গু হয় তাদের এই প্লেটলেটের কাউন্টটা হচ্ছে 1.5 লাখ থেকে কম হয়, বুঝছো, 1.5 লাখ পার কিউবিক মিলিমিটার। আচ্ছা, এই কথাটা আমি মাথায় রাখি যে 1.5 লাখ থেকে কম হলে যে ডেঙ্গু হবে এমন কোনো কথা নাই। তবে হ্যাঁ, আমরা চিন্তা করি যে মোটামুটি 1.5 লাখ থেকে যদি কমা শুরু করে তাহলে কিন্তু ডেঙ্গুর জন্য সন্দেহ আছে, তাই না? এবং এই কথাটা আমরা বলি, যদি প্লেটলেট কাউন্টটা 1 লাখের মধ্যে থাকে তাহলে হচ্ছে তাকে হাসপাতালে ভর্তি করানোর দরকার নেই, তাই না? 1 লাখের বেশি যদি থাকে তাহলে তাকে আমরা বাসায় রাখতে পারি। যদি 1 লাখ থেকে কমা শুরু করে তাহলে আমরা তাকে হচ্ছে হাসপাতালে ভর্তি করে তার হচ্ছে কন্টিনিউসলি তাকে ফ্লুইড দেওয়ার চেষ্টা করব। কেন ফ্লুইড দেই বলতো? যাতে তার হচ্ছে যে এরকম ভাবে হেমোরেজটা না হয়, হিমো কনসেন্ট্রেশন না হয়, তাই না? তো তাকে চিকিৎসার মধ্যে মেনলি তাকে এই চিকিৎসাটা দেওয়া হয়, বুঝছো। ডেঙ্গু ভাইরাসের জন্য আসলে ভ্যাকসিন কিন্তু তৈরি করা হয় নাই। ওকে, তার মানে চিকিৎসার মধ্যে আমি কি করি, যাতে এই ডেঙ্গুটা এই পর্যায়ে না আসে সেটাকে আমি আটকানোর চেষ্টা করি। বুঝতে পারছো তো? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ডেঙ্গু থেকে পড়াশোনার বিষয়টা। তো ডেঙ্গু থেকে আর তেমন কিছু পড়ার নাই আমাদের। ওকে, আচ্ছা, গেল। এরপর সবাই আমরা এটা দেখি, আমাদের আজকের লাস্ট টপিক, সেটা কি দেখো, পেপের রিং স্পট ভাইরাস, বা এটাকে আমরা কি বলতে পারি, পাপায়া রিং স্পট ভাইরাস। তাহলে সংক্ষেপে যদি বলি কি আসবে, পাপায়া রিং স্পট ভাইরাস, PRSV। হ্যাঁ, তাহলে তুমি যদি কোথাও PRSV দেখতে পারো তাহলে বুঝে ফেলবে এটা কি, এটা দিয়ে কি বোঝায়, এই রোগটার নাম বোঝায়, রিং স্পট। আচ্ছা, এখন তুমি যদি এখান থেকে আরো কিছু ইনফরমেশন দেখতে চাও তাহলে এখান থেকে আমি আর কি কি পড়তে পারি, কিছু সিম্পল ইনফরমেশন যেগুলো বই পড়লে আসলে হয়ে যায়। যেমন এটা হচ্ছে একটা RNA ভাইরাস। হ্যাঁ, একসূত্রক RNA থাকবে, তাই না? একসূত্রক RNA থাকে। উদ্ভিদ ভাইরাসের বেশিরভাগই কিন্তু RNA ভাইরাস হয়, তাই না? এসব আমরা জানি। তারপর ধরো এই PRSVটা কোন গোত্রের অন্তর্ভুক্ত বলতো? এটা হচ্ছে, আমি যদি বলতে চাই, পটি ভাইরাস। হ্যাঁ, পটিভিরিডি এই গোত্রের অন্তর্ভুক্ত। ওকে, এরকম বিষয়টা। আচ্ছা, এটা মরফোলজি কিরকম, দেখতে কিরকম হয়, এটা কিন্তু প্রায় দণ্ডাকার হয়। ডেঙ্গু কিন্তু গোলাকার একটা ভাইরাস ছিল, বুঝছো। ডেঙ্গু কিন্তু গোলাকার, বাট আমাদের এই পাপায়া রিং স্পট এটা কিন্তু একটা দণ্ডাকার ভাইরাস। তোমাকে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এখান থেকে আর কি পড়বো, তুমি যদি এখন লক্ষণগুলো পড়তে চাও, লক্ষণ কি হবে দেখো, নামের মধ্যে আছে আমাদের পেঁপের যে পাতাটা আছে, সে পাতার মধ্যে কি পড়বে দেখো, গোল গোল এরকম কিছু দাগ পড়বে, তাই না? এরকম বিষয়টা। তার লক্ষণের মধ্যে মেনলি আমি কি পাবো, যে গাছের পাতায় ভেজা গোল দাগ পড়ে। ওকে, এরকম বিষয়টা, ভেজা ভেজা গোল গোল দাগ পড়ে। কেন দাগ পড়ে জানো? কারণ এখানে কি হয়, ভাইরাসের আক্রমণ হচ্ছে, ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায়। তুমি এগুলো একটু সিম্পলি পড়তে পারো, কেন এই গোল দাগটা পড়ে, কারণ ভাইরাসের আক্রমণে ক্লোরোফিলটা নষ্ট হয়ে যায়। ওকে, এবং সেই গোল দাগগুলো আলটিমেটলি আমাদের কি হয়, মোজাইকের মতো দাগ তৈরি করে। এবার তুমি মনে রাখতে পারো, বুঝতে পারছো কি? আচ্ছা, ঠিক আছে। ফলে কি হয়, এই প্রসেসটা যদি চলমান থাকে তাহলে আমি দেখতে পারি একটা সময় হচ্ছে পেঁপের ফলন হচ্ছে হ্রাস পেয়ে যায়, পেঁপের ফলন হ্রাস পায়, একদম 90% মতো হ্রাস পায়। হ্যাঁ, অনেক মারাত্মক কিন্তু এই রোগটা, বুঝতে পারছি, ঠিক আছে। সো এই, আর আমি যদি আরো কিছু ইনফরমেশন দেখতে চাই, যদি আমি কিছু ইনফরমেশন মিস করছি সেগুলো আমি তোমাদের একটু বলে দিই। এই PRSV, হ্যাঁ, এটার নামকরণ কে করছে বলতো? বিজ্ঞানী জেনসন। ওকে, বিজ্ঞানী জেনসন। আর আমি যদি এটা বাহকটাকে দেখতে চাই, বাহক, ওকে, আমি যদি এটা বাহকটা দেখতে চাই তাহলে বাহকের মধ্যে কি পাবো বলতো? জাপ পোকা এবং সাদা মাছি। সাদা বা অ্যাফিড মাছি।
অ্যাফিড পতঙ্গ বলতে পারি। এটা কিন্তু মশা না বা মশকি না, এটা কিন্তু মাছি। ওকে, তাহলে দেখো এই ইনফরমেশন গুলো আমরা পড়বো, এগুলো হচ্ছে আমাদের কমন ইনফরমেশন, এগুলো আমাদের পরীক্ষা বেশি আসে, লক্ষণ অত কমনলি আমাদের আসে না, বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে আমি কিভাবে এই রোগটাকে প্রতিরোধ করতে পারি, তাই না? প্রতিরোধের জন্য বেশ কিছু পয়েন্ট আছে। আমরা ফসল ক্ষেতে কি করব, কীটনাশক প্রয়োগ করব, তাই না? রাইট, সার টার প্রয়োগ করব, আগাছা নিধন করব, এরকম বিষয়গুলা। বাট এর চারটা ভালো বুদ্ধি আছে। এর চারটা ভালো বুদ্ধি কি জানো? জিনোম সিকোয়েন্সিং, হ্যাঁ, জিনোম রহস্য উন্মোচন, যেটাকে আমরা কি বলতে পারি, জিনোম সিকোয়েন্সিং। হ্যাঁ, মানে কি? মানে হচ্ছে একটা জীবের মধ্যে জিনগুলো কিভাবে সাজানো আছে, একটা জীবের বডির ভিতরে জিনগুলো কিভাবে সাজানো আছে সেটা বের করার পদ্ধতি হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। এখন ভাইয়া দেখো, পেপের ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিংটা কে করছে জানো? আমাদের ঢাকা ভার্সিটির একজন প্রয়াত প্রফেসর, হ্যাঁ, যিনি হচ্ছে রিসেন্টলি কয়েক বছর আগে মারা গেছেন, ডক্টর মাকসুদুল আলম। ডক্টর মাকসুদুল আলম, তিনি মেনলি শুরু করছিলেন এই জিনিসটা হচ্ছে তোষা পাট দিয়ে, হ্যাঁ, কর্করাস অলিটোরিয়াস, এটা দিয়ে তিনি হচ্ছে কাজটা শুরু করছিলেন। এবং এটা করার পর তিনি আরো বেশ কিছু উদ্ভিদের জিনোম সিকোয়েন্সিং করছেন, জিনগুলো কিভাবে সজ্জিত তিনি সেটা বের করছিলেন। তার মধ্যে একটা উদ্ভিদ হচ্ছে আমাদের পেঁপে। ওকে, বুঝতে পারছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা করে আমাদের লাভটা কি? লাভটা হচ্ছে ভাইয়া, আমি কিন্তু এই জিনগুলো কিভাবে সাজানো আছে সেটা যদি জানতে পারি, তাহলে সেই জিনগুলোর বিন্যাসটাকে এদিক সেদিক করে কিন্তু আমি সেটাকে রোগ প্রতিরোধী তৈরি করতে পারি, তাই না? রোগ প্রতিরোধী হিসেবে তৈরি করতে পারি। তাহলে এইটার মেইনলি একটা খুব ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে আমি কি তৈরি করতে পারবো, এমন সব পেঁপের জাত তৈরি করতে পারবো যাদের হচ্ছে রোগ তৈরি হবে না, তাই না? তাহলে আমি কি করতে পারি, রোগ প্রতিরোধী নতুন জাত তৈরি করতে পারি। ওকে, দেখছো? তাহলে আমি জিন কিভাবে বিন্যস্ত আছে সেটা জেনেই কিন্তু এই জিনিসটা করতে পারি। তাহলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন কোন জাত তৈরি করা যেতে পারে? আমাদের বইয়ের মধ্যে দুইটা জাত অনেক বেশি উল্লেখ করা হয়েছে, কারণ এই দুইটা জাতের আমরা বীজ চাষ করে থাকি। একটা হচ্ছে রেইনবো এবং আরেকটা হচ্ছে সান আপ। তাহলে এই দুটো নাম আমরা একটু মাথায় রাখবো, তাহলে কিন্তু আমাদের এনাফ। সো এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের যে ভাইরাসের অংশটা আছে সেই ভাইরাসের ডিটেলস গুলা। হ্যাঁ, এবার আসি আমরা কিছু বোর্ড প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, দেখার চেষ্টা করি। বোর্ড প্রশ্ন শুধুমাত্র এই টপিক থেকে নিচে এরকম না, আমাদের যতগুলো ক্লাস হয়েছে এতদিন সবগুলো টপিক থেকে আমরা বোর্ড প্রশ্ন নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি এই ক্লাসের টপিকগুলো খুব ভালো করে বুঝি, ক্লাসগুলো করার পর যদি বইটা পড়ি, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো একদম সহজে আমরা ক্লিয়ার করে ফেলবো। ঠিক আছে? সো এখানে আমরা আর ভূমিকা করে কিছু বলবো না, প্রশ্ন পড়বো, উত্তর শিখবো। দেখি নিচের কোনটিকে আমরা সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস বলে বলতো? ভিরিয়নকে বলি, রাইট? ভিরিয়ন ভাইরাস হচ্ছে আমাদের সংক্রমণক্ষম বাট অসম্পূর্ণ। এটার মধ্যে কি থাকে? মেইনলি নিউক্লিক অ্যাসিড থাকে, তাই না? নিউক্লিক অ্যাসিড থাকে, মেইনলি আরএনএ থাকে। আর প্রিয়ন্স, হ্যাঁ, এটা কিন্তু সংক্রমণক্ষম, বাট এটা শুধুমাত্র কি থাকবে? প্রোটিন থাকবে, কোনো নিউক্লিক অ্যাসিড থাকবে না। নিউক্লিয় ক্যাপসিড, এটাও কিন্তু সম্পূর্ণ, বাট এটার মধ্যে কোনো সংক্রমণ ক্ষমতা নাই। ওকে, আচ্ছা, গেল। নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস? আমরা কি পড়ছিলাম? এটিএম পড়ছিলাম না? এটিএম, এটা দিয়ে কিন্তু আমরা দণ্ডাকার গুলোকে মাথায় রাখছিলাম। আলফা আলফা মোজাইক, টোবাকো মোজাইক, আর হচ্ছে মাম্পস, তাই না? এই যে টোবাকো মোজাইক, রাইট? গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে পি চিহ্নিত অঙ্গাণুতে কি বিদ্যমান? দেখো তো এখানে ছবিটা একটু ঘোলা আসছে, হয়তো আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের সেই টি2 ব্যাকটেরিওফাজ, টি2ফাজ, এবং এটা হচ্ছে সেই ইকোলাই, বুঝতে পারছি? ইকোলাই। তাহলে এটা হচ্ছে আমাদের সেই পি, আর এটা হচ্ছে কিউ। ওকে, বলছে কি? হ্যাঁ, পি চিহ্নিত জীবাণু মানে টি2 ব্যাকটেরিওফাজের মধ্যে কোনটা বিদ্যমান? আচ্ছা, প্রথমে দেখো কি বলা, কোষ প্রাচীর। ভাইরাসে কি আমাদের কোষ প্রাচীর আছে? নাই। রাইবোজোম, সাইটোপ্লাজম অঙ্গাণু আছে? নাই। নিউক্লিক অ্যাসিড কিন্তু থাকতে পারে। এখন আমাকে বলো, ব্যাকটেরিওফাজের মধ্যে কি থাকে? আরএনএ নাকি ডিএনএ? অবশ্যই ডিএনএ থাকবে, তাই না? পরেরটা দেখি, এখানে পি এবং কিউ এর উভয় গোষ্ঠীর অণুজীব, মানে যে আমাদের টি2 ব্যাকটেরিওফাজ এবং হচ্ছে ইকোলাই, যে দুটো আমি দেখছিলাম এখানে, তাই না?
এদের মধ্যে থেকে আমি কি দেখতে পারি? হ্যাঁ, দুইজনের রোগ তৈরি করে, ঠিক আছে, জিন প্রকৌশলে দুজনকে ব্যবহার করা যেতে পারে, তাই না? আমরা দেখছিলাম ভাইরাসের মধ্যে কিন্তু সেটাকে ব্যাকটেরিয়া হিসেবে ইউজ করা যেতে পারে। ব্যাকটেরিয়ার মধ্যে পড়বো, ব্যাকটেরিয়ার মধ্যে কি থাকে জানো? একটা বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ থাকে, যেটাকে আমরা প্লাজমিড বলি। সেই প্লাজমিডকেও কিন্তু আমরা জেনেটিক প্রকৌশলে ব্যবহার করতে পারি, বুঝছো, জিন প্রকৌশলে ইউজ করতে পারি। রোগের প্রতিষেধক উৎপাদন, মানে হ্যাঁ, আমরা ব্যাকটেরিয়া ফাজ দিয়ে কিন্তু ওষুধ তৈরি করতে পারি, তাই না? আমরা দেখছিলাম একটু আগে কলেরা, আমাশয়, তাই না, এসব রোগের, তারপর টাইফয়েড, এইসব রোগের আমরা ওষুধ তৈরি করতে পারি। ইকোলাই দিয়ে কিন্তু আমরা ওষুধ তৈরি করতে পারি। তার মানে এই তিনটা কথাই ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে 1, 2 ও 3। পি আর এসবি এর প্রকৃত বাহক কোনটি? এই যে আমরা দেখছিলাম অ্যাফিড, তাই না, সাদা কি বলছিলাম বলতো, জাপ পোকা আর হচ্ছে সাদা মাছি, তাই না? এটা কিন্তু আমরা পড়ছিলাম। তো সেখানে আমরা দেখছিলাম সাদা মাছি মানে হচ্ছে অ্যাফিড পতঙ্গ, তুমি বলতে পারো। উত্তর হচ্ছে অ্যাফিড। আচ্ছা, কোনটি আরএনএ ভাইরাস? তো আমরা কিন্তু ভাইয়া ডিএনএ ভাইরাস গুলো মনে রাখছিলাম। কিভাবে মনে রাখছিলাম বলতো? টিপুর ভাই টিটু, ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, তাই না? ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, এভাবে কিন্তু আমরা মনে রাখছিলাম। দেখো তো, টিপু দিয়ে হচ্ছে টিপুরা ইরিডিসেন ভাইরাস, ভাই দিয়ে হচ্ছে আমাদের ভ্যারিওলা, টিটু দিয়ে হচ্ছে টিটু ব্যাকটেরিওফাস, ভ্যানিলা দিয়ে হচ্ছে আমাদের ভ্যাকসিনিয়া, ভাবে তুমি বলতে পারো। হ দিয়ে হচ্ছে আমাদের কি হারপিস, হারপিস সিমপ্লেক্স। ফ দিয়ে হচ্ছে ফুলকোপের মোজাইক, আর এরো দিয়ে হচ্ছে আমাদের অ্যাডিনো ভাইরাস। এগুলো কিন্তু ডিএনএ ভাইরাস ছিল। তাহলে এখানে বলছে কি আমাদের আরএনএ বের করো। ভ্যারিওলা দেখছি আমরা, এটার মধ্যে আছে। ভ্যাকসিনিয়া দেখছি আমরা, ব্যাকটেরিওফাস দেখছি। টিএমভি কিন্তু দেখি নাই, তাই না? তাহলে টিএমভি হচ্ছে একটা আরএনএ ভাইরাস। খুব ভালো কথা। পেঁপের রিং স্পট জীবাণুর ক্ষেত্রে কোন জিনিসটা সঠিক? ডিএনএ কি থাকবে না, এটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। বাদ মশা দিয়ে দ্বারা বাহিত হবে, এটা কি মশা দ্বারা হয় না, মাছি দ্বারা হয়, তাই না? জাত পোকা, সাদা মাছি। দণ্ডাকৃতি, হ্যাঁ এই কথাটা কিন্তু ঠিক আছে, দণ্ডাকৃতির হইতে পারে। এটা কি ফ্লাভি গোত্রের ভাইরাস হবে না? এটা কিন্তু ফ্লাভিভিরিডি না, পটিভিরিডি গোত্রের ভাইরাস। একটু আগে দেখছি আমরা, উত্তর হবে দণ্ডাকৃতির। চিত্রের উদ্দীপকের চিত্রটি কোন প্রকারের ভাইরাস? দেখছো, এই যে আমাদের এখানে বেস প্লেট দেখতে পারতেছি, স্পর্শক তন্তু দেখতে পারতেছি, তাই না? এখানে সরভুজাকার মাথা দেখতে পারতেছি, তার মানে নিশ্চয়ই এটা হচ্ছে টিটু ব্যাকটেরিওফাস। ওকে, টিটু ব্যাকটেরিওফাস। আচ্ছা, উদ্দীপকের চিত্রটির বৈশিষ্ট্য, মানে আমাদের ব্যাকটেরিওফাস মানে কি ভাইরাস, ভাইরাস নিশ্চয়ই আমাদের কি হয়, অকোষীয় হয়, তাই না? আণুবীক্ষণিক কি হবে না, এটা তো অতি আণুবীক্ষণিক হয়, তাই তো, অতি আণুবীক্ষণিক হয়। তাহলে এই কথাটা কিন্তু ভুল। ওকে, আচ্ছা দেখো, 150টা জিন থাকে, হ্যাঁ কথা ঠিক আছে। লেজের অভ্যন্তরে ডিএনএ নেই, এই কথা কি ঠিক আছে? দেখো, ডিএনএ কিন্তু শুধুমাত্র মাথায় থাকে, লেজে কিন্তু থাকে না, তাহলে এই কথাটা ঠিক আছে, রাইট। ওকে, তাহলে সঠিক উত্তর কি কি আছে দেখো, 2 এবং 3। ওকে, অপশন সি গেল। চলো আগে তাহলে আমরা, নিচের কোনটি হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়েছে? আমরা দেখছিলাম ভাইরাস থেকে আমরা 5টা রোগের টিকা তৈরি করতে পারি, তাই তো, তাই না? একটু দেখছি আমরা 3 প 2 জ, তাই তো, 3 প 2 জ, জয়ের মধ্যে কি ছিল, জলাতঙ্ক, জন্ডিস। এই গেল হচ্ছে আমাদের বিষয়টা। তারপর কি, কোন ভাইরাসের দ্বিসূত্রক আরএনএ পাওয়া যায়? আরএনএ গুলা নরমালি কি হয়, এক সূত্রক হয়, তবে কিছু কিছু আরএনএ হচ্ছে দ্বিসূত্রক পাওয়া যেত। কোন কোন আরএনএ গুলো দ্বিসূত্রক হয় বলতো? রিও ভিরিডি গোত্রের ভাইরাস গুলো, তাই না? রিও ভিরিডি গোত্রের ভাইরাস গুলো কে কে ছিল বলতো? রিও ভিরিডি গোত্রের ভাইরাসের মধ্যে রিও ভাইরাস ছিল, আর হচ্ছে ধানের বামন রোগের জন্য দায়ী ভাইরাস ছিল। তাহলে এখানে রিওটা আছে, তো রিও উত্তর। চলো আগাই। নিচের কোনটি গোলাকার ভাইরাস, তাই না? এখন গোলাকারের মধ্যে আমরা কি পড়ছিলাম? টিপু পিএইচডি করে, টিপু পিএইচডি করে, এভাবে কিন্তু আমরা মনে রাখছিলাম, তাই না? এরকম টিপু দিয়েছে টিপুলা ইরিডিসেন ভাইরাস, টিআইভি, পোলিও, এইচআইভি, ডেঙ্গু, তাই না? এভাবে আমরা কিন্তু পড়ছিলাম, তাই না? তাহলে দেখো এই যে এইচআইভি কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, পেঁপের রিং স্পটের ক্ষেত্রে সঠিক ইনফরমেশন কোনগুলা দেখি। বোটা হচ্ছে পানির ভেজা সবুজ দাগ পরে, হ্যাঁ কথা ঠিক আছে। মিষ্টতা হ্রাস পায়, কথা ঠিক আছে। ফলের আকার কি বড় হবে? না, ফলের আকার কিন্তু ছোট হয়ে যায়, বুঝছো, ছোট হয়ে যায়। তাহলে উত্তর হচ্ছে 101 ও 2। এটা ভেতরে পড়লে তুমি পারবা আর কি। পরেরটা দেখি, টি2 ভাইরাসের ডিএনএ তে মোট কতটি জিন পাওয়া যায়? জিন পাওয়া যাবে কিন্তু 150টা, বুঝছো। তো এখানে আমি তোমাদের একটা ইনফরমেশন আলাদা করে বলে দিই। আমরা যখন টিএমভি পড়ছিলাম, টিএমভি পড়ছিলাম, এই টিএমভির মধ্যে কিন্তু যে ক্যাপসোমিয়ার গুলো থাকে, তাই না? ক্যাপসিডের যে আবরণ এক একগুলো আর কি, ক্যাপসোমিয়ার, এই ক্যাপসোমিয়ারে 158টা করে অ্যামিনো অ্যাসিড থাকে, বুঝছো, 158টা করে অ্যামিনো অ্যাসিড
পাওয়া যাবে, তাই না? এটা কিন্তু 158 এর কাহিনী। আর আমরা যে লাস্টে বললাম টি2 ফাজ, এই টি2 ফাজের মধ্যে আমি কি পাচ্ছি, যে ডিএনএটা আছে, তাই না? মাথার মধ্যে যে ডিএনএটা থাকে, এই ডিএনএর মধ্যে আমরা কি পাচ্ছিলাম, 150টা জিন পাচ্ছিলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে জিন কিন্তু 150টা। আমি জাস্ট তোমাকে এই দুইটা ইনফরমেশন একটু নোট ডাউন করে দিলাম, 158 কোথায় আর 150 কোথায়, হ্যাঁ, একটু মাথায় রাখি। আচ্ছা, পরে দেখি কি বলা হয়েছে এখানে, নিচের কোনটি ডিএনএ ভাইরাস, এটা কিন্তু আমরা একটু আগে দেখছিলাম, তাই না? ওই যে টিপুর ভাই টি2। ওকে, আসো তাহলে উদ্দীপকটা দেখি। করিম হচ্ছে জ্বর রোগে ভুগছে, তার চোখ হচ্ছে লালচে হয়ে গেছে এবং গায়ে হচ্ছে লাল বর্ণের র্যাশ বর্তমান, তাই না? তা আমরা তো পড়ছি রোগের মধ্যে এখানে কি হতে পারে, ডেঙ্গু হতে পারে, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, আরো কিন্তু রোগ আমরা হয়তো পড়ছিলাম হেপাটাইটিস। হেপাটাইটিসে কিন্তু এরকম কোনো বৈশিষ্ট্য থাকে না, লালচে হওয়ার কোনো প্রশ্ন আসে না, কিছুটা হলদে হইতে পারে, তাই না? আর ম্যালেরিয়াতে কিন্তু নর্মালি এরকম র্যাশটা কমনলি ওঠে না, র্যাশটা মেনলি ডেঙ্গুতে ওঠে তুমি বলতে পারো। আচ্ছা, তারপর দেখো করিমের রোগের কারণ এক ধরনের কি হবে, ডেঙ্গুটা নিশ্চয়টা ভাইরাস, তাই না? ভাইরাস। পরে দেখি নিচের কোনটি ইমার্জিং ভাইরাস, তাই না? তো ইমার্জিং ভাইরাস আমরা কিভাবে মনে রাখছিলাম, নেশা দিয়ে আমরা মনে রাখছিলাম, তাই না? এন দিয়ে হচ্ছে নাইল, ই দিয়ে ইবোলা, এস দিয়ে হচ্ছে সার্স মানে কোভিড, আর এইচ দিয়ে হচ্ছে আমাদের এইচআইভি। তাহলে দেখো এইচআইভি এখানে আছে, তাহলে উত্তর এইটাই। আচ্ছা, চিত্রে আর অংশটি কি? আচ্ছা দেখো, এখানে পিটা হচ্ছে আমাদের সেই টি2 ফাজ ভাইরাস, আর আরটা হচ্ছে আমাদের ইকোলাই ব্যাকটেরিয়া, তাই না? আমরা একটু আগে দেখছি একটা ছবি এরকম সিমিলার। এখানে আর অংশটি হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ওকে, এটা আবার বসে ভাইরাস লাগাই দিও না। আচ্ছা, এখন উদ্দীপকের চিত্রে কি হচ্ছে, পি মানে হচ্ছে আমাদের ভাইরাসের কথা বলা হচ্ছে, এটা হচ্ছে প্রোটিন নির্মিত, হ্যাঁ প্রোটিন তো অবশ্যই আছে এটার গায়ে। তারপর দেখো আর অংশে আমাদের ভাইরাল ডিএনএ এর অনুলিপন ঘটে, হ্যাঁ ইকোলাইয়ের মধ্যে কিন্তু ভাইরাল ডিএনএ এর কপি তৈরি হয়, আর কোষটি শেষ ধাপে বিগলিত হয়, এটাও ঠিক আছে। আমরা যখন লাইটিং চক্র পড়ছিলাম সেখানে দেখছিলাম কি নর্মালি 5টা দশা থাকে, লাস্টে আমাদের কি হয়, কোষগুলো রিলিজড হয়, তাই না? বের হয়ে যায়, সেখানে কিন্তু কোষটা ফেটে যায়, তাই না? তাহলে কথা কিন্তু তিনটাই ঠিক আছে। আচ্ছা, কোন ভাইরাস দিয়ে আমাদের ক্যাপোসি সার্কোমা হয়? ক্যাপোসি সার্কোমা কোনটা দিয়ে হয় বলতো, হার্পিস সিমপ্লেক্স দিয়ে, তাই না? আমরা কিন্তু পড়ছিলাম এসব জিনিস, হ দিয়ে আমরা 3টা জিনিস মনে রাখছিলাম, তাই না? একসাথে আমরা অ্যাডিনো হার্পিস পড়ছিলাম, অ্যাডিনো হার্পিস, হার্পিস সিমপ্লেক্স, হ দিয়ে হচ্ছে হেপাটাইটিস বিও তোমাদের মনে রাখতে বলছিলাম। তো সেখানে আমরা হার্পিস ভাইরাস দিয়ে দেখছিলাম কি হার্পিস রোগ হয়, এবং হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে আমরা কি দেখতেছি, সেটা দিয়ে আমাদের কি হবে, ক্যাপোসি সার্কোমা হবে। ওকে, আচ্ছা আচ্ছা, কোনটিকে কেলাসিত করা যায়? নিশ্চয়ই আমাদের ভাইরাসকে কেলাসিত করা যাবে। কে এই কেলাসিতকরণ প্রক্রিয়াটা করছে বলতো, ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি, তাই না? এটার মাধ্যমে কিন্তু আমরা ভাইরাসকে সর্বপ্রথম ফিজিক্যাল ফর্মে দেখতে পারছি, যে না আসলেই ভাইরাস আছে, এরকম শিওর হইতে পারছি। আচ্ছা, কোন বিজ্ঞানী টিএমভি থেকে তামাক পাতা থেকে কেলাসন প্রক্রিয়ায় পৃথক করেন? এই যে আমাদের ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি, একটু আগে আমরা পড়ে আসলাম। আচ্ছা, কোন ভাইরাস একসূত্রক ডিএনএ পাওয়া যায়, তাই না? একসূত্রক ডিএনএ গুলো আমরা কোথায় দেখছিলাম, পার্ভোভিরিডি গোত্রের মধ্যে দেখছিলাম। ওকে, পার্ভোভিরিডি গোত্রের মধ্যে দেখছিলাম, তাই না? এখন পার্ভোভিরিডি গোত্রের মধ্যে কোন ভাইরাস গুলো আমরা পড়ছিলাম মেনলি, সাই X174 আর হচ্ছে M13 কলিফাস, এইগুলো আমরা পড়ছিলাম, তাই না? এই দুটাই আমরা পড়ছিলাম। তাহলে দেখো প্রশ্নের মধ্যে কোনটা আছে, কলিফাস আছে, তাহলে এটাই উত্তর। চলো আগাই, লাস্ট প্রশ্ন দেখি। পিআরএসভি এবং ফ্লাভি ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ দুটির প্রতিকার এবং প্রতিরোধের উপায় একই রকম, তাহলে এটা হচ্ছে যেই ভাইরাস দিয়ে হয় সেই ভাইরাসের মধ্যে নিশ্চয়ই কিছু কমন প্রপার্টিজ আছে, কিছু কমন বৈশিষ্ট্য আছে, তাই না? এই জন্য তো একই রকম হচ্ছে। দেখার চেষ্টা করি, উভয় আরএনএ ভাইরাস, কথা ঠিক আছে অবশ্যই। উভয়ের আকৃতি একই রকম, কথা কি ঠিক আছে? না। পিআরএসভি হচ্ছে দণ্ডাকার, আর ফ্লাভি ভাইরাস মানে ধরো তুমি ডেঙ্গু ভাইরাসের কথা চিন্তা করো, এরা কিন্তু গোলাকৃতির হয়, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের দণ্ডাকার, আর এটা হচ্ছে গোলাকৃতি। দুইটা কিন্তু একই রকম হইলো না, তাহলে এটা কিন্তু ভুল। উভয় পতঙ্গ বাহিত, হ্যাঁ। ফ্লাভি ভাইরাস তোমার এডিস গণভুক্ত মশকে দিয়ে ছড়ায়, আর পিআরএসভি আমরা দেখছি অ্যাফিড পতঙ্গ দিয়ে ছড়ায়, তাই না? তাহলে এইটা কিন্তু ঠিক আছে, উভয় পতঙ্গ বাহিত। সেম পতঙ্গ না, বাট পতঙ্গ তো অ্যাটলিস্ট।
তাহলে উত্তর কিন্তু 1 ও 3। ওকে ভাইয়া, বুঝতে পারলাম। তাহলে এই হচ্ছে আমাদের বোর্ড প্রশ্নগুলোর এমসিকিউ গুলো দেখলাম। ওকে, আশা করি তোমরা এখন সকল রকমের বোর্ড প্রশ্ন, সেটা সিকিউ হোক এমসিকিউ হোক, আমার ক্লাস করার পর সলভ করতে পারবা। ইনশাআল্লাহ সামনে হচ্ছে ব্যাকটেরিয়া অংশটা নিয়ে আলোচনা শুরু করবো। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।